কেউই চায় না যে আমি আমি মরে যাই। ও কি চাইছে যে আমি মরে যাই? আর আমি যদি জানতামও তাহলে তো আমি ওকে কোনোদিনও দিতাম না। এই দেশটা যদি স্বাধীনও না হইতো তাও আমি ওকে দিতাম না। যে এক মা বাবা হারানোর যন্ত্রণাও একজন মানুষ সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জন জীবন সঙ্গী হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। আমি দেখতেছি এক একজনের মগজ বের হয়ে আছে মুখ দিয়ে, এক একজনের এক এক অবস্থা। তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার নাজমুলের এরকম তুমি দেখায়ও না, ওর মুখটা যেন ঠিক থাকে, ও যেন ঠিক থাকে, আমার এরকম দেখায়ও না। আমি আমার মেয়েটার লাস্ট ওর বাবারে দেখাই নাই, জানেন? ওর বাবাকে ও এত ভালোবাসতো, ও তো ওর বাবার মুখে রক্ত, এটা তো কোনো দিনও সহ্য করতে পারতো না। একটা গোটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেয় কেউ, তাও হচ্ছে গিয়ে আমি যা হারাইছি তার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না। হচ্ছে 18 জুলাই এমন হয়েছে, তারপর 19 জুলাইও সেম করে আন্দোলনের একটা ছেলেকে এরকম মারছে, একদম সেম ভাবে ওরা মাথার মধ্যে বাড়ি দিয়ে মারছে। আমার জীবনে এই দেশে রোজা আছে, সবে বরাত আছে, আর আমাদের সব শেষ হয়ে গেছে সব। আপনারা আমার একদিনের কান্না দেখে এত মানুষ কাঁদছে, সবাই বলছে যে এই ভিডিওটা দেখে কান্না করি না, এমন মানুষ নেই। আর এই একই কান্না আমি প্রতিনিয়ত প্রতিদিন করি। আমার হাজবেন্ডের নাম হচ্ছে শহীদ নাজমুল কাজী। ওর সাথে আমার পরিচয় 2018 সাল থেকে, কিন্তু আমার বিয়ে হয় হচ্ছে 2020 সালে। আমাদের রিলেশনেরই বিয়ে ছিল, পারিবারিক ভাবে প্রোগ্রাম হয়েই হয়, কিন্তু প্রথম রিলেশনের মাধ্যমে রিলেশনই ছিল। একই জায়গায় থাকতাম আমরা, বংশাল পুরা ঢাকাতে। আমি কলেজে পড়তাম আর ও বিজনেস করতো। তো ওর সাথে যখন আমার বিয়ে হয় এত সহজ ছিল না সবকিছু, তাও ও এস্টাবলিশ ছিল, ও সব দিক দিয়ে পারফেক্ট ছিল, কথা বলা। তো আমার ফ্যামিলি ম্যানেজ করে, তারপরে হচ্ছে গিয়ে ওর মা বাবা প্রথম থেকেই রাজি ছিল। আমার মার একটু অমত ছিল, আহ যে আমার শ্বশুর বাড়ি হচ্ছে কুমিল্লা, তো এই জন্য একটু ইয়া ছিল। আমাদের বিয়ের প্রোগ্রামটা অনেক বড় করে হয় ভাইয়া, 5টা গেটই শুধু বিয়েতে দেওয়া হয়েছে। ওর অনেক ইচ্ছা ছিল যে ও বিয়ে যখন করবে একদম যেন সবাই দেখে বলে যে নাজমুল বিয়ে করতেছে। আর 30-40টা শুধু বরযাত্রীর গাড়ি আসছিল আমাকে নেওয়ার জন্য। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার যতগুলা ইচ্ছা ছিল ও সব পূরণ করছে, সব। আমার শাশুড়ির খুব ইচ্ছা ছিল 5টা গেট থাকবে আমার ছেলের বিয়েতে। আমার হাজবেন্ড হচ্ছে সবার বড় ছিল, তো ওরকম ভাবে সবকিছু এরকমই সুন্দর করে হয়। বিয়ের 1 বছর পর হচ্ছে গিয়ে প্রোগ্রাম হয়, আমাকে উঠাই নেয় শ্বশুর বাড়িতে। তারপরে নুজাইরা হয় 2022 সালে। নুজাইরা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বাড়িতে, আমার ফ্যামিলিতে ওই হচ্ছে গিয়ে প্রথম মেয়ে সন্তান। আমার কোনো ননদ টনদ ছিল না, ইয়ে ছিল না। তো নুজাইরার বাবার খুব ইচ্ছা ছিল আল্লাহ যেন ওকে একটা মেয়েই দেয়। ওকে নুজাইরা হইলো, তখন তো অনেক খুশি। ও বলতো যে আমি আল্লাহর কাছে একটা মেয়ে চাইছি, আল্লাহ আমাকে একটা মেয়ে দিছে। একদম প্রথম দিন থেকে শুরু করে নুজাইরা 2 বছর 1 মাস পুরো পাই নাই ওর বাবাকে। ওই 2 বছর যে কি ভালো ছিল, আমি মানে নাজমুলকে নুজাইরা হওয়ার আগে যতটুক না ভালো জানতাম, যতটুক না ভালো ছিল ভাবতাম, তার থেকে বেশি ভালো। মানে ওর মানে একটা বাবা যতগুলা গুণ থাকা দরকার তার থেকেও বেশি ও ছিল। তারপর ও ছেলে হিসেবে আমার মনে হয় না হাজারেও ওর মতো একটা ছেলে পাওয়া যাবে যে মা বাবার সব স্বপ্ন বলেন, আশা বলেন, সবকিছু ও পূরণ করছে সব। আর আমার সংসারটা তো এমন ছিল যে কেউ দেখলেই যে নজর দিবে এমন। আমার আমার বিয়ের আগে আমার হাজবেন্ড সব করে রাখছিল, আমি শুধু আসছি, আমাকে শুধু নিয়ে আসছে ও। আর একদম খাট থেকে সোফা থেকে শুরু করে সব ও আনছে। ও মানে আমাকে সব দিছে। ও বাসায় সবসময় ইয়ে করতো, আমি যখন ঘরটা গোছাই রাখতাম ও পর্দাগুলো লাগাই রাখতো, বলতো যে কারোর নজর লাগবে। ও ওরকম ভাবে থাকতো না যেন কারো নজর লাগে, ওরকম ও খুব ইয়ে থাকতো যে না কারো যদি নজর লাগে। নুজাইরাকেও যখন ও বের করতো না, কারোর সামনে আদর করতো না, বলতো যদি কারো নজর লাগে। এরকম নজরের ব্যাপারেও খুব সিরিয়াস ছিল। কিন্তু
আমি জানি না নজরে ওকে নিছে নাকি। ও হচ্ছে 18 জুলাই ও আগে থেকে যখন আপনার আবু সাইদ ভাইয়া মারা যায় তখন হচ্ছে ও ফেসবুকে একটা স্ট্যাটাস দিবে দিবে ভাবতেছে। আর আমি ওই যে ফেসবুকে স্ট্যাটাস দিতেই আসি, পরে আমি ওকে বলতেছি তুমিও একটা দাও। ও আবার স্ট্যাটাস যখন দেয় অনেক গোছাই সুন্দর করে লেখে। পরে ও আমাকে বলতেছে না তুমি দাও, আমি হচ্ছে গিয়ে পরে দিব। এটা বলে ও 18 জুলাই ও লিখতেছে, লিখে পরে বলতেছে আমি আবার ও আর আমি পাশাপাশি শোয়া, পরে আমি বলতেছি ওকে আমাদের শনি একটা কাজলাতে শুকনা খাবার আর পানির অনেক প্রয়োজন, ওই সাইডে অনেক হাহাকার চলতেছে। মানে এগুলা তো দেখতেছি শুধু ফেসবুকে। পরে আমি ওকে বলতেছি চলো তাইলে আমরা যাই ওদেরকে একটু পানি খাওয়াই আসি। পরে ও বলতেছে না তুমি তোমার যাওয়ার দরকার নাই, আমি যাব। জানেন ভাইয়া তখন হচ্ছে কি আমরা কানাডার জন্য চেষ্টা করতেছে, তোর বিজনেস খুবই ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। তো ওর আমাদের বাসায় তার 17 জুলাই গোল্ড বন্ধক দেওয়া দিছিল, 16 জুলাই গোল্ড বন্ধক দিছে আর 18 জুলাই 17 জুলাই আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল আর 18 জুলাই যেদিন মানে গোল্ড বন্ধক দেওয়ার কিছু টাকা শুধু আমার বাসায়। ওই টাকা দিয়ে হচ্ছে গিয়ে এটা তো চিন্তা করবে একটা মানুষ যে আমি এই টাকাটা কেন আনছি, এই টাকা তো আমার ওই কাজে লাগানো লাগবে। ও ওই চিন্তা না করে ওই জায়গায় শুকনা খাবার আর পানির প্রয়োজন, ও 15,000 টাকায় পানি আর শুকনা খাবার কেক টেক এগুলো অর্ডার করছে। করে ওখান থেকে তারপরে ও গেছে, ও চৌরাস্তায় সবাইকে বলছে যে আপনারা কেউ বের হইেন না। ইভেন বাসার থেকে সবাইকে ফোন দিয়ে দিয়ে বলতেছে কেউ বাসার থেকে বের হইেন না, রাস্তায় অনেক গন্ডগোল। কিন্তু ও রায়বাগ মানে আমাদের এখান থেকে শনিয়াত্রা কাজলা হেঁটে যাওয়া কিন্তু কম মুখের কথা না, মোটামুটি দূর আছে, হেঁটে যাইতে অনেক টাইম লাগে। ও এই এই পুরাটা রাস্তা ও হেঁটে হেঁটে গেছে। ও আমাকে বলছে তুমি ঘুমাও আমি তো চলেই আসবো। তো আমি আবার ওকে বলতেছি সবাই আমরা আন্দোলনের পক্ষে ছিলাম, সবাই আমরা আন্দোলনও করছি, কিন্তু আমরা কেউ চাই নাই যে আমি মরে যাই। আপনারাও তো ছিলেন, এটা চাইছেন যে আল্লাহ আমাকে, আল্লাহই তো বলছে তুমি শহীদ হও, শহীদ আল্লাহর পথে হও। কিন্তু নিজে এইটা মনস্কামনা করতে না যে আমি মরে গেলাম আর শহীদ হয়ে গেলাম, ইচ্ছাকৃত শহীদ হইলাম। তো কেউই চায় না যে আমি আমি মরে যাই। ও কি চাইছে যে আমি মরে যাই? আর আমি যদি জানতামও তাহলে তো আমি ওকে কোনো দিনও দিতাম না। এই দেশটা যদি স্বাধীনও না হইতো তাও আমি ওকে দিতাম না। যদি বলতো যে ও যদি শহীদ হয় তাইলে দেশটা স্বাধীন হবে না, এলে হবে না, তাহলে আমি ওকে কোনো দিনও দিতাম না যদি এরকমও হইতো। কারণ মানে আমি তো বলি যে মা বাবা হারানোর যন্ত্রণাও একজন মানুষ সহ্য করতে পারে, কিন্তু প্রিয়জন জীবন সঙ্গী হারানোর যন্ত্রণা কেউ সহ্য করতে পারে না। তো ও ওই দিন হেঁটে হেঁটে ওই জায়গায় গেছে, গিয়ে হচ্ছে গিয়ে ওই জায়গায় আমাদের একটা স্টুডেন্ট ছিল, ও আন্দোলনে প্রথম থেকেই ছিল। তো ও আর ও দুজনে একসাথে, তো একা তো পানি খাওয়ানো আসলে সম্ভব না, একজনে ধরে একজন দেয় এরকমই তো হয়। তো ও ওকে ফোন দিতেছে যে তুই কই সোলেমান আয়, আমরা হচ্ছে গিয়ে একসাথে পানিটা দিই। তো ও আমাদের এই সাইডে অনেক অনেক খারাপ অবস্থা হয়েছে। তো ও একদম গোলাগুলির মধ্যে পড়ে ও একটা মাদ্রাসা না মসজিদের ছাদে উঠে গেছে। উঠে ও বলতেছে ভাই আমি তো আসতে পারতেছি না, এ জায়গায় হচ্ছে গিয়ে অনেক গোলাগুলি হইতেছে। পরে ও বলতেছে যে তুই একটু তাড়াতাড়ি আয়, তুই একটু তাড়াতাড়ি আয়, যত তাড়াতাড়ি সম্ভব তুই চলে আয়। ওকে ফোন দিছে, দেওয়ার পর ও আর তো কিছু জানে না। ও ওই ঝামেলাটা শেষ হইতে হইতে ও হচ্ছে গিয়ে আসতেছে। এর মাঝখানের তো ও আর কোনো কাহিনী জানে না। এরপর হচ্ছে গিয়ে আমি না মানে একটু শুইছে, কিন্তু আমার ওইদিন ঘুম আসতেছে না, কেমন যেন একটু লাগতেছে। পরে আধা ঘন্টা পর না আমি ওকে আমি ফোনটা হাতে নিলাম যে আমি ওকে ফোন দিয়ে দিব, ও চলে আসুক, আমার ভালো লাগতেছে না। তো আমার ফোনে ব্যালেন্স ছিল না, আমি ওকে মেসেঞ্জারে কল দিতেছি, মেসেঞ্জারে কল যাচ্ছে না। এরপর হচ্ছে গিয়ে আমি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে ওর নাম্বারে ফোন দিতেছি, দুইবার একদম সুন্দরভাবে রিং হয়েছে, কোনো ফোন আর কি ও তুলে নেই। এরপর হচ্ছে গিয়ে রং নাম্বারে একটা ফোন আসছে, তখনই তো আমার খারাপ লেগে উঠছে, কেন আমার ফোনে অন্য নাম্বার থেকে ফোন আসবে। তা আমি নুজাইরাতে রুমে শোয়া, আমি তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে আমার সোফার রুমে চলে গেছি। পরে একটা লোক ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপনি নাজমুল ভাইয়ের কি হন? পরে আমি বলতেছি যে আমিও ওর ওয়াইফ হই। আপনি কে ভাইয়া, ওর কি হয়েছে? পরে বলতেছে না কিছু হয় নাই, আপনার যদি কোনো দেবর বা অন্য কেউ থাকে আপনি মোবাইলটা ওনাদেরকে দেন। পরে আমি বলছি না আপনার যা বলার আমাকেই বলেন, আমার তো কেউ নাই এখানে। তখন তো আমি হুজাইর আর ওর বাবাই ছিলাম। পরে ওই ভাইয়া আবারও ফোন দিয়ে বলতেছে
যে ইয়ে করছে। আমি আবার ওনাকে বলতেছি কি হয়েছে, ওর গায়ে কি গুলি লাগছে? পরে বলতেছে যে না না আপু ওরকম কিছু না, আমরা ওকে হচ্ছে ইসলামিয়া হসপিটালে নিয়ে আসবো, রায়েরবাগ ইসলামিয়া হসপিটাল। ইসলামিয়া হসপিটালের অপোজিটে হচ্ছে ওর অফিস। ও চিন্তা করছে ওই জায়গায় যদি ওকে নেয় তাহলে আমরা খুব সহজে ওকে পেয়ে যাব। ঢাকা মেডিকেল তো অনেক মানুষ। তো ও আমি যখন ওই লোকটা এটা বলছে তখন আমি ভাবছি কি ইসলামিয়াতে যেহেতু তাহলে ওর কি অমন কিছু হয় না, হালকা কিছু হয়েছে। তো আমি দৌড়াই, আমি বাড়িওয়ালা ভাবিদের বাসায় চলে গেছি। আমি বলতেছি ভাবি নুজাইরার আব্বুর জানি কি হয়েছে, আমি বাইরে যাই, আপনি নুজাইরাকে রাখেন। পরে নুজাইরা ঘুম থেকে পরে উঠছে, তখনও উঠে নাই। আমি চাবি নিয়ে নিচের গেট খুলতেছি, ভাবি গেটে তালা মেরে চাবি আমার থেকে নিয়ে বলতেছে আপনার ভাই আসুক তারপর আপনি যাইয়েন। তখন আমার বোনরা তো কেউই নাই, সবাই তো যার যার ভাষায়, এক একজন বংশাল ভাষা, মানে দূরে দূরে। আমার পাশে তখন এই ভাবিটা ছাড়া আর কেউই ছিল না। তো ভাই হচ্ছে কি একটা বাইক নেয়, নিয়ে পরে আমরা যাই। তখন আপনার ও তারপরে আবার ফোন আসে যে নাজমুল ভাইয়াকে আমরা ঢাকা মেডিকেল পাঠাই দিছি। তখন আমার মনে হইলো যে ঢাকা মেডিকেল তো ইমার্জেন্সিতে কেন পাঠাইছে, ওর ওরকম কিছু হয়েছে সেজন্য। কিন্তু আমি যখন এই বাইক দিয়ে যাচ্ছিলাম ভাইয়ার সাথে, আমি একটু কান্না করি নাই ভাইয়া, আমি শুধু বলছি যে আল্লাহ ওরে বাঁচাই রাখেন, আর শুধু দোয়া ইউনুস পড়তেছিলাম। আমি আমি ভাবি নাই ও না, এটা আমি মাথায় নিয়ে আমি ওখান থেকে ওখানে যাই নাই। ভাইয়াকে বলছি যে ভাইয়া ওর কি হয়েছে, ভাইয়া বলছে কিচ্ছু হয় নাই ভাবি, ওরকম কিছু না, আমরা ভাইকে অন্য হসপিটাল নিয়ে যাব। উনি আমার বাড়িওয়ালা, উনি ওনার এটিএম কার্ড থেকে শুরু করে সব সাথে করে নিয়ে গেছে যে নাজবুলকে আমরা অন্য হসপিটাল নিয়ে যাবো, আমরা ঢাকা মেডিকেল রাখবো না। আমার জীবনে প্রথম ঢাকা মেডিকেল ওই দিন যাওয়া। আমি আগে কোনোদিন ঢাকা মেডিকেল যাই না, আমি ঢাকা মেডিকেলের নাম শুনছি কিন্তু আমি কোনোদিন যাই নাই। এরপর হচ্ছে গিয়ে আমরা এক একটা ওয়ার্ড, যেহেতু ওরা বলছে চিকিৎসা করতেছে, আমরা পাঠাই দিছি। আমি আমার পায়ের জুতাটা একবার হাতে নিছি, আবার বুকে নিছি। আমি পাগলের মতো এক একটা ইয়েতে ছুটলাম। ছুটার পর আমি দেখতেছি এক একজনের মগজ বের হয়ে আছে মুখ দিয়ে, এক একজনের এক এক অবস্থা। তখন আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার নাজমুলের এরকম তুমি দেখায়ও না, ওর মুখটা যেন ঠিকঠাক, ও যেন ঠিকঠাক আমার এরকম দেখায়ও না। তারপর হচ্ছে গিয়ে দুই তিনটা খোঁজার পরে একটা একটা রুম ছিল, বেশি না, মোটামুটি ছোটর মধ্যে। আর 3-4টা লাশ রাখা ছিল। একদম প্রথমে আর কি নাজমুল ছিল। আধা ঘন্টা 1 ঘন্টার ভিতর কি হচ্ছে একটা মানুষ মরে যাইতে পারে। ও হেলদি ছিল, শক্তিশালী ছিল, পারে নাই কারোর সাথে। তখন আমি যাওয়ার পর হচ্ছে গিয়ে অনেক ডাক্তার আসছে, আমি একদম চিল্লাই চিল্লাই ডাক্তারদের ডাকছি। আমি তারপর ডাক্তাররা আসছে, এসে এসে ওকে দেখেই না চলে গেছে। ওরা সামান্য একটা স্যালাইন লাগাই রাখছিল। আমি যদি ওর আরো আগে যাইতাম আমি তো জীবনে ওর ওই মেডিকেলে রাখতাম না। একটা স্টলের মধ্যে ফালাই রাখছে, ও কি ওই স্টলে থাকার মানুষ? ও কত ভালোভাবে জীবনযাপন করছে, কত ভালো ছিল। ঢাকা মেডিকেল মানুষ পড়ে থাকতো, আমার নাচ বলে মানুষকে নিয়ে চিকিৎসা করাইছে ভাইয়া। এমনও হয়েছে 7-8 লাখ টাকা খরচ করেও মানুষের চিকিৎসা করাইছে। এত ভালো মানুষ ছিল, আমি আজীবনও যদি ওর কথা বলি আমি জীবনও শেষ করতে পারবো না। পৃথিবীর সেরা হাজবেন্ড ও ছিল। কেউ যদি বলে না আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মানে আল্লাহ সবকিছু ভালোর জন্য করে, কিন্তু এটা আমার মনে হয় না আমার জন্য কোনো দিন ভালো কিছু। একটা শহীদি মর্যাদা, ও জান্নাত পাবে, আমার সবকিছুর থেকে উদ্বে ছিল। ও আমার সাথে থাকতো, নুজাইরার সাথে থাকতো। আমার ওরে যখন আমি আমার মেয়েটার লাস্ট ওর বাবারে দেখাই নাই জানেন, ওর বাবাকে ও এত ভালোবাসতো। ও তো ওর বাবার মুখে রক্ত, এটা তো কোনো দিনও সহ্য করতে পারতো না। আমি আমার মেয়েটাকে লাস্ট ওর বাবাকে দেখাই নাই। ও এখনো জানেই না যে ওর বাবা নাই, কিন্তু ও ফিল করে বাবা কেন আসে না। রাতে ঘুমায়, ও কান্না করে করে উঠে যে ড্যাডি ড্যাডি। এই গোটা পৃথিবীও না আমার, এই একটা গোটা পৃথিবীও যদি আমাকে দিয়ে দেয় কেউ,
তাও হচ্ছে গিয়ে আমি যা হারাইছি তার বিনিময়ে জান্নাত ছাড়া আর কিছুই না। পরে হচ্ছে গিয়ে আমি 3 ঘন্টার মতো ওই জায়গায়, 4-5 ঘন্টা আমি ওই জায়গায় ছিলাম। বাসায় আবার আমার মেয়ে তখন নুজাইরা, তো আমি আর ওর বাবা ছাড়া, ও 2জন মানুষ ছাড়া ও কারো কাছে যায় না। পরে তখন আমার এটাও মাথায় ছিল, আমার মেয়ে তো বাসায় একা, ও চলে গেছে কিন্তু আমার কাছে তো একটাকে রেখে গেছে, আমার ওকে তো ইয়ে করা লাগবে। তখন আমার ভাইয়া আমাকে বাসায় নিয়ে আসে, আর ও ঢাকা মেডিকেলে ছিল। তা আমি ওদের বারবার বলছি, ওরা একটা নরম সফট একটা বেডের মধ্যে আপনারা শোয়ান, ওকে স্টলের মধ্যে রাখেন না। পরে হচ্ছে গিয়ে আমি চলে আসি, মেয়ের কাছে আসি, এসে ও সুস্থ ছিল পুরা। ওই দিন রাত্রে সকালে উঠে ওর 104 ডিগ্রি জ্বর চলে আসছে। ও মানুষ দেখে এত ভয় পাইছে, তখন ওর এত ভয় পাইছে। এখন ইদানিং একটু ভয়টা কম, মানে একটু কাটছে। 4-5 মাস ও কোনো পুরুষ মানুষ বা কোনো মানুষ দেখতে পারতো না, ও কান্না করতো। আর এখন একটা মানুষও যদি বাসায় আসে, ও অনেক খুশি হয়, অনেক। এরপর হচ্ছে ওই দিন 19 জুলাই শুক্রবার আমার শ্বশুর বাড়িতে আর কি ওকে নিয়ে যাই। তো কোনো গুলি লাগে নাই, ওকে মাথার মধ্যে আঘাত করে মারছে। আন্দোলনের বিপক্ষে ছিল এমন কেউই, যেহেতু পানি খাওয়াইতে গেছে সেক্ষেত্রে একটু ক্ষোভ হয়েছে, রাগ হয়েছে। ও হচ্ছে 18 জুলাই এমন হয়েছে, তারপর 19 জুলাইও সেম করে আন্দোলনের একটা ছেলেকে এরকম মারছে, একদম সেম ভাবে ওরা মাথার মধ্যে বাড়ি দিয়ে মারছে। তারপরে হচ্ছে গিয়ে ওরা 2-3টা বাড়িতেই না, ও একদম বেশি ইনজুরি হয়ে গেছে, অনেক জোরে দিছে। এরপর তো আন্দোলনের কেউ আসছে, তারপরে 2-3 জন হুজুর আসছে, এসে পরে ওকে তো ঢাকা মেডিকেল পাঠাইছে। 19 জুলাই পরে হচ্ছে গিয়ে আমরা ঢাকা মেডিকেল থেকে, তখন তো আবার পুলিশ ছিল, শেখ হাসিনার পুলিশ গুলাই ছিল। তো ওরা আবার পুলিশ বাদী হয়ে একটা মামলা করছে, সে জায়গায় আমরা কিছু ছিলাম না, তখন আমাদের কোনো ইয়েও ছিল না। ও একটা থানায় দৌড়ানো লাগছে, অনেক কষ্ট করা লাগছে। এরপর 3টার দিক যখন আমরা ওকে বাসায় নিয়ে যাই, কুমিল্লা যখন নেই, সেই জায়গায় নেওয়ার পথেও জায়গায় জায়গায় বাধা, এক একজন মানে দরজা বাড়ি দিয়ে দিয়ে খুলছে, আর উপর থেকে তো পানি টানি কত কিছু মারতেছে, ইয়ে করতেছে। ওই অ্যাম্বুলেন্সে করে হচ্ছে আমরা সবাই গেছি, আর নুজাইরা একটু পর পরই অ্যাম্বুলেন্সের পিছনে তাকাচ্ছে, ওর বাবাকে বক্সে করে নিতেছে। একটু পর পরেও আমার কাঁধের থেকে পিছনে ফিরে তাকাইতেছে। পরে রাত 10টায় হচ্ছে গিয়ে ওটা দাফন করে। এরপর নুজাইরার আবার কন্ডিশন অনেক খারাপ ছিল, ওকে পরে 4-5 দিনের মাথায় আমরা ঢাকা চলে আসি। এই বাসায় এখনো আছি, আজকে 7 মাস। আমরা আগে যে বাসায় ছিলাম ওইটা মোটামুটি বড়ই ছিল। তো নুজাইরা তখন নতুন হাঁটা শুরু করছে, ও খালি একটু খাটের কোনায় লেগে ও পড়ে গেছে দেখে ওই মাসে ও বাসা ছেড়ে এত বড় একটা বাসা নিচ্ছে। আমাদের এত বড় বাসার প্রয়োজন হয় না। ও বলতো আমার মেয়ে বড় বাসায় থাকবে, আমার মেয়ে দৌড়াদৌড়ি করবে, আমার মেয়ে খেলবে। এই বাসাটার ভাড়া অনেক বেশি ছিল, আমি মাঝখান দিয়ে ছেড়েও দিয়েছিলাম। সবার জীবনে ঈদ আসে, রোজা আসে, সবে বরাত আসে, আর আমাদের সব শেষ হয়ে গেছে, সব। আর গতবার এমন সময় আমার শপিংটা পর্যন্ত করা শেষ হয়ে যেত, কারণ রোজায় আমার বের হইলে কষ্ট হবে, ওর মেয়ের জন্য সব কিনে রাখতো, সব করতো। ও থাকা অবস্থায় মানে যেটা ছিল, আমি আর ও চলে যাওয়ার পর তো হচ্ছে গিয়ে আকাশ আর পাতাল একদম তফাৎ। আমি কোনোদিন 1 কেজি পেঁয়াজ যাই কোনোদিন কিনি নাই, আর এখন আমার মাছ বাজারে যাই মাছও কিনা লাগে। তো ওর থাকার এখনকার যদি বর্ণনা দিতে যাই, সেটা হচ্ছে গিয়ে অনেক তফাৎ, অনেক। এই জীবন হচ্ছে যারা পার করতেছে, যারা ভুক্তভোগী, তারা ছাড়া আর কেউই বুঝবে না। আমরা কোন জায়গায় ছিলাম, আমরা কই চলে আসছি, নাহিদ ভাইয়া, সাজ্জিদ ভাইয়া, ওরা কই ছিল, ওরা কই চলে গেছে।
একটা বিবাহিত পুরুষ যখন মারা যায় তখন একজন দুইজনের যায় না, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সবার যায়। আমার বাবা ছিল না, তো আমার খুব খারাপ লাগতো যখন সবার বাবা সবকিছুতেই যখন বলতো যাদের বাবা নাই তারা দাঁড়াও, এরকম কিছু যখন বলতো আমার খুব খারাপ লাগতো। ওই জায়গায় একজন দুইজন থাকতাম, শুধু যে বাবা নাই সবার বাবা ছিল। আমি বলতাম, আমি নুজাইরা ওর বাবার ভালোবাসা দেখে না হিংসা করতাম, আবার অনেক খুশি হইতাম যে ভালোবাসাটা আমি পাই নাই ওটা আমার মেয়ে পাইতেছে। কিন্তু আমি 6-7 বছর পাইছি, আমার মেয়ে তাও পাই নাই। স্কুলে দিব, সবার বাবা যাবে, ওর বাবা আমাকে বলতো তুমি নুজাইরাকে স্কুলে দিয়ে আসবা আর আমি সবসময় ওকে স্কুল থেকে আনবো। আর ওই জায়গায় আমার মেয়ে বাবাকে নিয়ে স্কুলেই যাবে না। আমি যখন একা বাসা থেকে বের হই তখন আমি বলি আল্লাহ আপনি আমাকে নিয়েন না, আমার মেয়ে পর্যন্ত আমার বাসায় পৌঁছায়। আর নুজাইরাকে নিয়ে যখন বের হই তখন আমি বলি আল্লাহ যদি নিয়ে নেন একসাথেই নিয়ে। আমি সর্বক্ষেত্রে এখন মৃত্যুর জন্য প্রস্তুত। ও মৃত্যুর যন্ত্রণা 1 ঘন্টা 1/2 ঘন্টা পাইছে, আর আমি প্রতিনিয়ত পাইতেছি। আমি যে কষ্ট পাইতেছি এটা মনে হয় না মৃত্যু যন্ত্রণা থেকে সব থেকে বেশি সব কম হবে কোন অংশে। আপনারা আমার একদিনের কান্না দেখে এত মানুষ কাঁদছে, সবাই বলছে যে এই ভিডিওটা দেখে কান্না করি না এমন মানুষ নেই। আর এই একই কান্না আমি প্রতিনিয়ত প্রতিদিন করি। আমরা মানে যারা এই এজের মধ্যে গিয়ে হাজবেন্ডকে হারাইছে, তারা শুধু হাজবেন্ড হারায় নাই ভাইয়া, সব হারাইছে সব। আমি আমার শাশুড়ির মানে বউ ছিলাম না, সবসময় মেয়ে ছিলাম। বলতো যে আমার আমার মেয়ে ছিল না, আল্লাহ আমার একটা মেয়ে দিছে, আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো। আজকে আমি চাইলেও যখন তখন ওনাদের বাড়িতে বা ওনাদের কাছে যাইতে পারি না। সব জায়গায় গ্রামের মানুষ, আর এরকম তো আরো কতজন আপু এরকম হাজবেন্ড হারাইছে। 18 জুলাই আমার মনে হয়েছে শুধু আমিই হারাইছি, কিন্তু 5ই আগস্টের পর দেখলাম যে আমি একা না, আমার মতো এমন অনেক আপুরা আছে, অনেক। আমার মেয়েটা যে মাইন্ডটা নিয়ে 2 বছর 1 মাস ওর জীবন ছিল, ওর কত সুন্দর প্রফুল্ল ছিল, আর এখন ও কেমন একটা মনটা কেমন হয়ে গেছে। ও দেখে যে ওর মা কেমন থাকে আর ওর মা কেমন ছিল। একদিন আমি একটু নখের মধ্যে একটু মেহেদি লাগাইছি কয়েকদিন আগে, তো আমার হাতটা দেখেই না ও আমার হাতের মধ্যে চুম্মা দিতেছিল। তখন আমি বুঝলাম যে আমি যে এভাবে খারাপ আছি, ওর মাইন্ড যে কতটা এফেক্ট করে। আর আমি একটু যদি ভালো থাকি, নিজেরে রাখি, তাহলে হচ্ছে কি আমার মেয়েটা কত ভালোভাবে ওর মাইন্ডটা ওইভাবে সেট আপ হয়। কিন্তু আমি ওই যে পারি না, মনে হয় যে না আমার মেয়ের জন্য আমাকে একটু পরিপাটি থাকা লাগবে, কিন্তু দিন শেষে না পারি না। আমার মনে হয় দুনিয়াতে এই জীবনটা অযথা, কোনো ভবিষ্যতের চিন্তা নাই, কোনো প্ল্যানিং নাই। আর আমরা কত কিছু ভাবতাম, আমরা দেশের বাইরে যাবো, নুজাইরাকে ভালো স্কুলে দিব। 18 জুলাই বিকালে ও মারা যায়, আর 18 জুলাই সকালেও কানাডার জন্য কাগজপত্র জমা দিয়ে আসে। 7 তারিখে ওর মালদ্বীপ শ্রীলঙ্কার ফ্লাইট ছিল। ওরা আমার হাজবেন্ডকে মেরে ওরা কি করছে ওরা যায় না, কিন্তু ও তো শুধু আমার জন্য ছিল না, ওদের গ্রামের 10-12টা গ্রাম মিলাই মানুষ বলবে যে আপনারা শুধু হারান নাই, আমরা যে কি হারাইছি আমরা জানি। একটা রাস্তা ধরেন সরকার করে দিবে, এটা পড়ে আছে, সরকার করবে, ধরবে, কাজ ধরবে, ও নিজে টাকা দিয়ে করে দিচ্ছে। কোন মেয়ের ঘর ভেঙে যাচ্ছে, ও যাই ওই ঘর জোড়া লাগাই দিচ্ছে। কারো বিয়ে হইতেছে না, ও বিয়ে ঠিক করে ওর নিজের পকেটে টাকা দিয়ে বিয়ে দিতেছে। তারপরে এমনও হয়েছে ঢাকা মেডিকেল একটা ভাইয়া, আমাদের আগের বাসার দারোয়ান, ওই ভাইয়া
স্টপ করে ঢাকা মেডিকেল ফ্লোরে শুয়ে আছে, ও ওখান থেকে যায়, ও দেশ গ্রামে ছিল, গ্রাম থেকে ওই হসপিটাল গেছে, গিয়ে ওই ভাইয়াকে প্রাইভেটে ভর্তি করাইছে। নুজাইরা তো স্কুলও ওর বাবা ঠিক করে রাখছে, একটা ইংলিশ মিডিয়াম, অনেক সুন্দর। ও সবসময় যাইতো আর বলতো যে নুজাইরা দেখো দেখো এটা তোমার স্কুল। অনেকে বলে সরকারে এটা তো দিবে, ওটা তো দিবে, ওটা করবে, ও ঠিকভাবেই বড় হবে। সরকারে এটা দিবে, ওটা দিবে, সরকারের এই দেওয়া, আমি তো বলি আমি সরকারকে 1 কোটি টাকা দিব, সরকার আমার হাজবেন্ডকে ফিরাই দেয়। আমার 1 কোটি 2 কোটি 10 কোটি দরকার নাই, আমার দরকার হচ্ছে আমার মেয়ের বাবাকে। সেটা হচ্ছে গিয়ে যে বাসা ভাড়া টাড়া সবকিছু মিলাই ওটা হচ্ছে গিয়ে আমার পক্ষে সম্ভব হচ্ছিল না আর চালাই যাওয়া। তো আর এই বাসাটা, ও যখন আমাকে বাসায় উঠে ও আমাকে বলছে আমাদের নিজেদের বাসা হওয়া ছাড়া ও আমাকে এই বাসা থেকে বের করবে না। ওটাও আমার জন্য অনেক কষ্টকর ছিল। আমি বাসাটা নাও করে দিছিলাম, বাসাটা ভাড়া হয়ে গেছে। আমার এত টাকা ভাড়া দিয়ে নুজারাকে নিয়ে একা এত টাকা ভাড়া দিয়ে আসলে সম্ভবই হয় না, কারণ ইনকাম সোর্সটাই তো অফ হয়ে গেছে। জমানো টাকা বা যাই থাকে কয়দিন খাওয়া যায় এরকম করে। সেজন্যই হচ্ছে গিয়ে আমি বাসাটা ছেড়ে দিছি। তারপর তো হচ্ছে গিয়ে আমার হাজবেন্ড ভালো, অনেক অনেক ভালো মানুষ ছিল। ও ভালো মানুষ যদি না হইতো না ভাইয়া, কোনোদিন এপিনাকে ওনার মতো মানুষ আসি আমার বাসা ভাড়াটা দেয় না, বা আমার বাসার দায়িত্ব, আমার দায়িত্ব, নুজারার দায়িত্ব নেয় না। এরকম নুজারার বাবা বলছে একজন ভালো বাবা মারা যাওয়ার পর তার ভালোটাও সন্তান তার পায় আর খারাপটাও পায়। ওর বাবা ভালো ছিল, এই জন্যই হচ্ছে গিয়ে ওটার বেনিফিট নুজারা এখন পাইতেছে বা পাইছে। ও এমন কত এতিমের মাথায় হাত দিছে। আমি আমার মেয়েকে যদি কেউ এতিম বলে তো আমি মানতে পারি না। আমি এটা ওকে এখনো বলি নাই যে ওর বাবা নাই, আমি ওকে বলি দুনিয়ার জীবনে নাই কিন্তু আখেরাতে তো আছে। আখেরাত চিরস্থায়ী আর এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, ওর বাবা আছে। আমার মেয়েকে দেখে কেউ আহারে বলুক, এটা আমি কোনো দিন চাই না, কোনো দিনও না। মানুষের যখন একটা সন্তান যায় আরেকটা দিক তাকায় থাকে, আমার আরেকটা আছে। কিন্তু হাজবেন্ড বাবা যখন যায়, বাবা তো আরেকটা হয় না। আমার কাজ করতো ওই ওই আপারাও ফ্লোরে গড়ায় গড়ায় কান্না করছে ওর জন্য। ও কখনো বাসার বাদ যাওয়া জিনিস কোনোদিন কাজের আপাদের দিত না। ও দুই ভাগে আনতো, একটা হচ্ছে বাসার জন্য আর একটা আপাদের জন্য। ভাই আমি একটু ওই যে আমার বিয়ের অ্যালবামটা দেখাই, দেখবেন ও অনেক সুন্দর করে বাবার কথা বলবে, চিনে এরকম দেখাবে। তোমার ড্যাডি কোথায়? এটা কে, এটা কে, এটা কে, কে বলো কে? মাম্মি কোথায়? ড্যাডি কোথায়? ড্যাডি কোথায়? ড্যাডি কোথায়? ড্যাডিকে দেখাও তো। কোথায় তোমার ড্যাডিকে একটু দেখাও তো। ড্যাডিকে উম্মা দাও।